বৃষ্টি নেই, আকাশ থেকে নামেনি কোনো প্রবল বর্ষণও। তারপরও পাহাড়ের বুক চিরে নেমে এলো পানি, বরফ, কাদা আর বিশাল পাথরের ভয়ঙ্কর স্রোত। কয়েক মিনিটের মধ্যে ভেসে গেল ঘরবাড়ি, সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র। মাটির সঙ্গে মিশে গেল পুরো জনপদ। নেপাল তিব্বত সীমান্তের এই ভয়াবহ দুর্যোগ যেন সিনেমাকেও হার মানাবে। এই ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ মানুষের সংখ্যা 1000-এরও বেশি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, বৃষ্টি ছাড়াই এত পানি এলো কোথা থেকে? এটি কি ভূমিকম্পের কারণে হয়েছিল, নাকি হিমবাহের বিশাল একটি অংশ হঠাৎ ভেঙে পড়েছিল? আর পাহাড়ের ওপর কয়েক হাজার মিটার উচ্চতায় ঘটে যাওয়া একটি ঘটনা কিভাবে কয়েক মিনিটের মধ্যে এত নিচের জনপদকে ধ্বংস করে দিল? চলুন পুরো ঘটনাটি ধাপে ধাপে জেনে নেওয়া যাক। সঙ্গে আছি আমি সাদিয়া ইয়াসমিন। আসলে কি ঘটেছিল? 26 আগস্ট সকালে নেপালের রাসুয়া জেলার সীমান্তবর্তী এলাকায় আচমকা নেমে আসে ভয়াবহ আকস্মিক ও প্রচণ্ড তীব্রতার বন্যা, যাকে নেপালিরা বলে হরপাবান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লহেন্দে খোলা নদীর উপত্যকা। এই নদী পরে ভোতে কোশি নদীর সঙ্গে যুক্ত হয়ে আরও দক্ষিণে প্রবাহিত হয়। মুহূর্তের মধ্যে নদীর পানি বেড়ে গিয়ে সঙ্গে টেনে আনে কাদা, পাথর ও ধ্বংসাবশেষ। নদীর আশপাশের বসতি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্তত 19টি সেতু এবং প্রায় 40 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, অনেক মানুষ কোনো পূর্বাভাস ছাড়াই এই স্রোতের মুখোমুখি হন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ঘটনার সময় ওই এলাকায় বড় ধরনের বৃষ্টিও হচ্ছিল না। ফলে সাধারণ বন্যার মতো প্রস্তুতি নেওয়ার সুযোগও ছিল না মানুষের। কিন্তু এত পানি এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা নজর দিয়েছেন হিমালয়ের অনেক উপরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি হিমবাহের অংশ ভেঙে বিশাল বরফ, পাথরের ধস নেমে আসে। সেই ধস পাহাড় বেয়ে নিচে নামার সময় সঙ্গে করে নিয়ে আসে বিপুল পরিমাণ পাথর ও মাটি। এই বিশাল বরফ পাথরের স্তূপ গিয়ে পড়ে লহেন্দে নদীর উপর। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অর্থাৎ মুহূর্তের মধ্যে নদীর ওপর তৈরি হয় এক ধরনের প্রাকৃতিক বাঁধ। এরপর নদীর পানি জমতে থাকে। পানি যত বাড়তে থাকে ততই বাড়ে চাপ। একসময় সেই প্রাকৃতিক বাঁধ আর চাপ ধরে রাখতে পারেনি। বাঁধ ভেঙে বেরিয়ে আসে জমে থাকা পানি। আর তখনই তৈরি হয় ভয়াবহ আকস্মিক বন্যা বা হরপাবান। হিমবাহ ধসল কিভাবে? হিমবাহ হলো পাহাড়ের ওপর দীর্ঘ সময় ধরে জমে থাকা বিশাল বরফের স্তর, যা ধীরে ধীরে নিচের দিকে সরে যায়। কিন্তু তাপমাত্রার পরিবর্তন, বরফ গলে যাওয়া কিংবা পাহাড়ের ঢলের অস্থিতিশীলতার কারণে কোনো কোনো সময় এর একটি অংশ হঠাৎ ভেঙে পড়তে পারে। এই ঘটনায়ও এমনটি ঘটেছে বলে বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা। স্যাটেলাইট বিশ্লেষণে হিমবাহের নিচের অংশের একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যাওয়ার চিত্র পাওয়া গেছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই বরফের বিশাল অংশ পাহাড় থেকে নিচে পড়ার সময় পাথর ও মাটির সঙ্গে নিয়ে আসে। ফলে এটি সাধারণ কোনো তুষার ধস ছিল না, বরং বরফ, পাথর ও মাটির সম্মিলিত বিশাল ধস। ভূমিকম্পের কথাও কেন উঠেছিল? ঘটনার পরপরই ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে প্রায় 4.4 মাত্রার একটি কম্পন রেকর্ড হওয়ার কথা বলা হয়েছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ভূমিকম্পের ধাক্কায় কি হিমবাহ ভেঙে পড়েছিল? কিন্তু পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর বিশ্লেষণ এই ধারণাকে বড়ভাবে বদলে দেয়। USGS এর মতে, প্রথমে যে কম্পনকে ভূমিকম্প মনে হয়েছিল সেটি আসলে হিমবাহ ধস, পাথর, বরফের পতন কিংবা ডেব্রিস ফ্লো থেকে তৈরি সিসমিক সংকেত হতে পারে। অর্থাৎ ঘটনাটির মূল কারণ ভূমিকম্প ছিল এমন প্রমাণ এখনো নেই, বরং বরফ, পাথরের বিশাল ধসেই ওই কম্পনের উৎস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তী বিশ্লেষণে ঘটনাটির সঙ্গে প্রায় 5.2 মাত্রার একটি সিসমিক ইভেন্টের কথা উঠে এসেছে। কিন্তু এটিকে প্রচলিত অর্থে ভূমিকম্প হিসেবে ব্যাখ্যা করা বিভ্রান্তিকর হতে পারে। সহজ করে বললে, ভূমিকম্পে হিমবাহ ধসেছে এমনটা এখন পর্যন্ত নিশ্চিত নয়, বরং হিমবাহ ধস থেকেই ভূমিকম্প সদৃশ সংকেত তৈরি হয়েছিল বলে USGS বিশ্লেষণ করছে। এত দ্রুত বন্যা কিভাবে ছড়িয়ে পড়ল? এটি বোঝার জন্য হিমালয়ের ভূপ্রকৃতি বুঝতে হবে। পাহাড়ি এলাকায় নদীর গতিপথ সরু এবং ঢাল অনেক বেশি। ফলে কোনো জায়গায় নদীর পানি হঠাৎ আটকে গিয়ে পরে বাঁধ ভেঙে গেলে পানি খুব দ্রুত নিচের দিকে ছুটে যায়। এই ঘটনাতেও ঠিক সেটাই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে বরফ, পাথর ও মাটির ধস নদীর পথ আটকে দেয়। এরপর উপরের দিক থেকে আসতে থাকা পানি সেই বাঁধের পেছনে জমা হতে থাকে। বাঁধ ভেঙে যাওয়ার পর সেই পানি আর স্বাভাবিক নদীর মতো প্রবাহিত হতে পারেনি, বরং প্রচণ্ড গতিতে নিচে নেমে আসে। আর পানি একা ছিল না, সঙ্গে ছিল বিশাল পাথর, কাদা, গাছপালা এবং বিভিন্ন ধ্বংসাবশেষ। ফলে এটি সাধারণ পানির স্রোত নয়, কার্যত একটি বিশাল ধ্বংসাত্মক স্রোতে পরিণত হয়েছে।
এই কারণেই কয়েক মিনিটের মধ্যে নদীর আশপাশের স্থাপনা ধ্বংস হয়ে যায়। কোথায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে? নেপালের রাসুয়া জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। সীমান্তবর্তী তিমুরে ও সিয়াপ্রু বেসির মতো এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর পানি আরও নিচের দিকে নেমে নোয়াকোট ও ধাদিং সহ বিভিন্ন এলাকায় প্রভাব ফেলে। ভূতেকোশী নদী পরে ত্রিশূলী নদীর সঙ্গে যুক্ত হয়। এই নদী আবার আরও দক্ষিণে গিয়ে নারায়ণী নদীর সঙ্গে যুক্ত হয়ে ভারতের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ পাহাড়ের একটি দুর্গম জায়গায় শুরু হওয়া এই বিপর্যয়ের প্রভাব শুধু সীমান্তবর্তী একটি এলাকায় আটকে থাকেনি, নদীর গতিপথ ধরে তা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তিব্বতের পরিস্থিতি কি? শুধু নেপাল নয়, চীনের তিব্বত অংশেও ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে গিয়েরং কাউন্টি ও গিয়েরং বন্দর এলাকায় কাদা ও পাথরের ধস আঘাত হানে। রাস্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগও ক্ষতিগ্রস্ত হয়। চীনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তিব্বতে অন্তত ৩ জন মারা গেছেন এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক বলে জানানো হয়েছে। এখানেও উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে, কারণ কাদা ও ধ্বংসাবশেষে অনেক জায়গায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেপালে এত মানুষ নিখোঁজ কেন? এর একটি বড় কারণ ওই অঞ্চলের পর্যটন ও তীর্থযাত্রা। এই বিপর্যয়ের সময় ওই অঞ্চল দিয়ে অনেক পর্যটক ও তীর্থযাত্রী যাচ্ছিলেন। বিশেষ করে কৈলাস, মানব সরোবরের দিকে যাওয়া অনেক মানুষ এই অঞ্চলের সড়ক ব্যবহার করছিলেন। নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় ১৫০০ মানুষ এখনও নিখোঁজ। তাদের মধ্যে অন্তত ৮০০ জনই বিভিন্ন দেশের বিদেশি নাগরিক। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডা সহ বিভিন্ন দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন। এ কারণে এই দুর্যোগ এখন শুধু নেপালের জাতীয় বিপর্যয় নয়, আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি করেছে। উদ্ধার কাজ কেন এত কঠিন? পাহাড়ি এলাকায় উদ্ধার কাজ এমনিতেই কঠিন, তার উপর এবার ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও সেতু। অনেক জায়গায় পানি এখনো বেশি, কোথাও আবার জমে আছে কয়েক মিটার পুরো কাদা ও পাথরের স্তর। হেলিকপ্টার দিয়ে উদ্ধার করার চেষ্টা চলছে। নেপাল সেনাবাহিনী ও পুলিশ সহ ৫,০০০-এর বেশি সদস্য উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন। তবে সব এলাকায় হেলিকপ্টার অবতরণ করাও সম্ভব হচ্ছে না। অনেক মানুষ এমন এলাকায় আটকে আছেন যেখানে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। তাই উদ্ধারকারীদের প্রথম কাজ হচ্ছে দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো, জীবিতদের খুঁজে বের করা এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। আবারও কি বন্যা হতে পারে? সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো বিপদ হয়তো এখনো পুরোপুরি কাটেনি। তিব্বতের দিকে নদীর উজানে একটি জায়গায় এখনো পানি আটকে থাকা বা প্রাকৃতিক বাঁধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। যদি সেই বাঁধ ভেঙে যায় তাহলে আবারও হঠাৎ করে বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে আসতে পারে। এই কারণেই কর্তৃপক্ষ নদীর উজান ও সম্ভাব্য জলাধারগুলো পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে কি এর সম্পর্ক আছে? এখানে সতর্ক থাকা জরুরি। এই নির্দিষ্ট বিপর্যয়কে সরাসরি জলবায়ু পরিবর্তনের ফল বলে ঘোষণা করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো নেই, তবে বড় ছবিটি উদ্বেগজনক। ICIMOD এর গবেষণা বলছে, হিন্দুকুশ হিমালয় অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে হিমবাহের পরিবর্তন, বরফ গলা এবং বন্যার ঝুঁকি বাড়ছে। ২০২৫ সালের একটি বিশ্লেষণে এই অঞ্চলে বন্যার ঘনত্ব বাড়ার পাশাপাশি বন্যার সময় ও ধরন আরও অনিশ্চিত হয়ে ওঠার বিষয়টি উঠে এসেছে। আর হিমবাহ গলে নতুন হ্রদ তৈরি হলে বা পুরনো হ্রদের আয়তন বাড়লে গ্লাসিক্যাল লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF এর ঝুঁকিও বাড়তে পারে। এর আগেও কি এমন ঘটনা ঘটেছিল? হ্যাঁ, মাত্র ১ বছর আগেও ভূতেকোশী নদী এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল। সেই ঘটনায় প্রাণহানির পাশাপাশি নেপাল চীন সীমান্তের গুরুত্বপূর্ণ একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে তখনকার ঘটনার সঙ্গে এবারের ঘটনার কারণ পুরোপুরি এক নয়। গত বছরের বন্যার ক্ষেত্রে তিব্বতের একটি হিমবাহ সংলগ্ন হ্রদ থেকে পানি বেরিয়ে আসার বিষয়টি সামনে এসেছিল। এবার প্রাথমিকভাবে বরফ, পাথরের ধস এবং নদীর গতিপথ আটকে গিয়ে আকস্মিক পানি বেরিয়ে আসার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এই বিপর্যয় আমাদের কি শেখাচ্ছে? হিমালয়কে আমরা অনেক সময় শুধু বরফে ঢাকা পাহাড় হিসেবে দেখি, কিন্তু বাস্তবে এটি একটি অত্যন্ত সক্রিয় এবং পরিবর্তনশীল ভূপ্রাকৃতিক অঞ্চল। এখানে একই সঙ্গে রয়েছে হিমবাহ, বরফ, নদী, খাড়া পাহাড় এবং অস্থিতিশীল ঢাল। ফলে একটি ছোট পরিবর্তনও কখনো কখনো বড় বিপর্যয় তৈরি করতে পারে। এই কারণে শুধু বন্যার সময় উদ্ধার অভিযান চালালেই হবে না, প্রয়োজন আরও উন্নত স্যাটেলাইট পর্যবেক্ষণ, হিমবাহের নিয়মিত নজরদারি, নদীর পানি পর্যবেক্ষণ এবং দ্রুত সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা। বিশেষ করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসকারী মানুষ ও পর্যটকদের জন্য আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। হিমালয়ের বরফের নিচে যে বিপদ তৈরি হচ্ছে তা সবসময় চোখে দেখা যায় না।
কোনো পাহাড়ের বরফ ভেঙে পড়তে পারে, কোনো নদীর গতিপথ কয়েক মিনিটের জন্য আটকে যেতে পারে, আর সেই জমে থাকা পানি হঠাৎ মুক্ত হয়ে কয়েক কিলোমিটার দূরের একটি জনপদকে মুহূর্তেই তছনছ করে দিতে পারে। আজ এ পর্যন্তই। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।